ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশ। রাজধানীতে বিক্ষোভ সমাবেশ। ত্রাণবাহী নৌবহর থেকে আটক অধিকার কর্মীদের দ্রুত মুক্তির দাবি। মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ভেঙে দিন। মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। সুমুদ ফ্লোটিলায় হামলার প্রতিবাদে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একদিকে প্রার্থী ঘোষণা, অন্যদিকে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় কিছু দল, বলছে বিএনপি। একটি বড় দলের বাধায় আটকে আছে জুলাই সনদের আইনি ভিত্তি, অভিযোগ জামায়াতের। ডিসেম্বরে জামায়াতের আমির নির্বাচন, সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা। সংসদ ভোটে দলকে ভালো অবস্থানে নেয় নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ, বলছেন নেতারা। অর্ধযুগীয় রূপপুর বারিশকাণ্ডের তদন্ত শেষ করতে ব্যর্থ দুদক। প্রশ্নের মুখে জুলাই অভ্যুত্থান পরবর্তী কমিশন। নানা অজুহাতে ব্যর্থতা ঢাকার চেষ্টা, বলছেন বিশেষজ্ঞরা। পাচারের জন্য নারী শিশু সহ ৩৯ জনকে জিম্মি। কক্সবাজারের গহীন পাহাড়ে অভিযানে উদ্ধার, আটক ২। সুন্দরবনে দস্যুদের আস্তানা থেকে ৪ জেলেকে ফিরিয়ে আনলো কোস্টগার্ড। এবং মাস না বেরোতেই দখল কক্সবাজারের বাঁকখালীর নদীর তীর। আবারও বসতি ও দোকানপাট নির্মাণ। একদিনের মধ্যে সরিয়ে না নিলে আইনগত ব্যবস্থা, হুঁশিয়ারি প্রশাসনের। ইসরায়েলের নির্লজ্জ কর্মকাণ্ডের প্রতিবাদে সারা বিশ্বের মতো ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশে অংশ নেন হাজার হাজার মুসল্লি। নেতারা বলেন, মুসলিম বিশ্বের বিভেদের সুযোগে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দখলদারদের হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানীর মানিক মে এভিনিউতেও। হাতে মজলুম ফিলিস্তিনিদের পতাকা, মুখে মানবতার পক্ষে স্লোগান। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জামাত ইসলামীর বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে থেকে শুরু হয় ঢাকা উত্তর ও দক্ষিণ জামাতের বিক্ষোভ কর্মসূচি। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগরে এসে শেষ হয়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আর স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। গাজা অভিমুখে ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলায় আক্রমণের তীব্র নিন্দা জানান নেতারা। আটক করা মানবাধিকার কর্মীদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, বিশ্ব মুসলিম উম্মার অনৈক্যের কারণে ফিলিস্তিনে হামলার সুযোগ পাচ্ছে আগ্রাসী ইসরায়েল। ওয়াইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন আপনারা ওয়াইসি ভেঙে দিন। বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে, কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি ইসরায়েলকে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় বরণ করতে জানে না। এদিকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজধানী মানিক মে এভিনিউতেও বিক্ষোভ সমাবেশ ও র্যালি করে বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্স। ত্রাণবাহী জাহাজের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর হাতে আটক সব দেশের নাগরিককে নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানান তারা। আটককৃত সকল স্বেচ্ছাসেবক এবং মানবাধিকার কর্মী এবং অবরোধ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্ব নেতাদের গ্রহণ করতে হবে। গাজায় ত্রাণবাহী নৌবহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে ইসরায়েল নির্লজ্জ অবস্থান প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভূমধ্যসাগরের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজও আটকে দিল ইসরায়েল।
আটক করা কয়েকশো অধিকার কর্মীকে রাখা হয়েছে কারাগারে। এর মধ্যেই দুটি সংস্থার উদ্যোগে গাজার উদ্দেশ্যে ইতালির সিসিলি দ্বীপ ছেড়েছে আরও একটি বহর। ত্রাণবাহী ফ্লোটিলা আটকের প্রতিবাদে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য বলছে, নৌযানটি গাজার আঞ্চলিক জলসীমা থেকে প্রায় 43 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। সাংবাদিক, মানবাধিকার কর্মী ও চিকিৎসকদের নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ডস ম্যাডলিন টু গাজা নামে দুটি সংস্থার যৌথ উদ্যোগে ইতালির সিসিলি থেকে ছেড়ে গাজা অভিমুখে চলছে অন্তত 10টি জাহাজের বহর। এর মধ্যে কনসাইন্স নামের একটি জাহাজে রয়েছেন বাংলাদেশি অধিকার কর্মী ও প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম। আমরা একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা একেবারে গাজা পর্যন্ত যাব এবং কোনো বাধাই আমরা গ্রহণ করব না। ইসরায়েল যত মানুষ খুন করেছে এবং যত সাংবাদিক এবং যত ডাক্তার খুন করেছে সেটার প্রতিবাদ আমরা জানাবো। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা বহর থেকে আটক কয়েকশো অধিকার কর্মীকে ইসরায়েলের কেটজিওট কারাগারে নেওয়া হয়েছে। এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্ব। ইতালিতে ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন হাজারো মানুষ। এ সময় গ্লোবাল স্মুথ ফ্লোটিলার নৌবহর আটকের তীব্র নিন্দা জানান তারা। স্পেনের মাদ্রিদেও ফিলিস্তিনের পক্ষে রাজপথে নামেন সাধারণ মানুষ। তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী। ফ্লোটিলার নৌবহরে ইসরায়েলি হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে মেক্সিকো ও কলম্বিয়া। ত্রাণবাহী নৌবহর গাজায় প্রবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে খোদ ইসরায়েলেও। শুক্রবার উপত্যকার সীমান্তে প্রতিবাদ জানাতে জড়ো হন শত শত মানুষ। এ সময় নিরাপত্তা বাহিনী তাদের উপর চড়াও হয়। নাদিম মারজান, সময় সংবাদ। নানা দাবি সামনে এনে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছাতে চায় বলে অভিযোগ বিএনপির। তবে ভোট নিয়ে লন্ডনে দেওয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতেই আস্থা রাখতে চান স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে পিআরের দাবিতে রাজপথে থাকা জামাত বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছেন তারা। একটি বড় দলের বাধায় জুলাই সনদের আইনি ভিত্তি আটকে আছে বলে অভিযোগ নেতাদের। এ অবস্থায় দলগুলোকে ছাড় দিয়ে সমঝোতার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। হাসান ওয়ালির রিপোর্ট। দীর্ঘ বছর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট উৎসব থেকে বঞ্চিত মানুষের আলোচনার বিষয়বস্তু নির্বাচন। রাজনীতির মাঠ কিংবা চায়ের স্টল, সর্বত্রই আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। অন্যদিকে জামায়াত সহ বেশ কিছু দলের পিআরের দাবিতে আন্দোলন এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মত দ্বিমতের মধ্যে ভোটের সময়সীমা নিয়ে সংশয়ের কথা জানিয়ে আসছেন রাজনীতিক থেকে সাধারণ মানুষের অনেকেই। মাননীয় সভাপতি, যদিও প্রধান উপদেষ্টা দেশ পেরিয়ে বিশ্বমঞ্চেও জানিয়ে এলেন নির্বাচন নিয়ে তার পরিকল্পনা। ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নেওয়ার কথা জাতিসংঘ অধিবেশনে তুলে ধরেন ডক্টর ইউনূস। তবে আলাদা আয়োজনে দেশের মানুষ আরো 5 থেকে 10 বছর এই সরকারকে ক্ষমতায় চায় এবং ভোট আটকাতে আন্তর্জাতিক কিছু মহলের অর্থ ঢালার বক্তব্য রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দেয়। তবে এসব কথা কানে তুলতে চান না রাজনীতিকরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, নির্বাচন নিয়ে লন্ডনে দেওয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে আস্থা বিএনপির। শুধু আন্তর্জাতিক মহলই নয়, নানা দাবিতে দেশের কিছু দল নির্বাচন পেছাতে চায় বলেও অভিযোগ তার। অনেক রাজনৈতিক দল নির্বাচনে বাধা সৃষ্টি করার জন্য নানান রকম তালবাহানা তৈরি করছে। একদিকে প্রার্থী ঘোষণা করছে, আর একদিকে নানান রকমের দাবি নিয়ে সে নির্বাচন বয়কট করবে, কত রকমের প্রোগ্রাম দিল। তাতে কি মানুষ থেমে আছে? মানুষ তো নির্বাচনের দিকে হাঁটছে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না জামায়াত ইসলামীও। ঘোষিত সময় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দলটি। খুলনায় এক অনুষ্ঠান শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, একটি বড় দল মনে করে সবকিছু তাদের কথাই হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সমাধান দেখছেন না তিনি। আন্দোলনের যে ময়দানে আমরা আছি, এটাও আমাদের নির্বাচনে যাওয়া তারই একটা অংশ। ঐক্যমত্য না হলে জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নটা, সেটা কিন্তু সফল হবে না। একটা বড় দল মনে করে আমরা যা বলবো তাই মানতে হবে। এটা তো কোনো রাজনীতি না, এটা কোনো ডেমোক্রেসি না। রাজনৈতিক বিশ্লেষক বলছেন, কিছু জায়গায় ছাড় দিয়ে দলগুলো সমঝোতায় পৌঁছাতে না পারলে বড় ক্ষতি হবে দেশের। রাজনৈতিক দলগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে যে মত পার্থক্য দেখছি, সেটার অবসান ঘটিয়ে নির্ধারিত আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হতে হবে। যদি নির্বাচন না হয় তাহলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ একটা বড় ক্ষতির মুখে পড়বে। দেশকে স্থিতিশীল রাখতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সরকার এবং দলগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ বিশ্লেষকদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থেকেছে, তাই নিজেদের বৈধতা দেওয়ার জন্য হলেও
সংস্কার নিশ্চিত করতে হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক আলোচনা সভায় তিনি বলেন, সংস্কারের বিষয়ে যদি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না হয় সেক্ষেত্রে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, পরবর্তী সরকারের জন্য রেখে গেলে হবে না। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে গণপরিষদের মধ্য দিয়ে, বিকল্প উপায়ও নমনীয় আছে এনসিপি, তবে সেটা হতে হবে নির্বাচনের আগেই। বিচার ব্যবস্থার সংস্কারের জন্য হাইকোর্টের বিকেন্দ্রীকরণ প্রয়োজন, যা নতুন সংবিধান ছাড়া সম্ভব না বলেও মন্তব্য করেন সারওয়ার তুষার। যদি রাজনৈতিক দলগুলো একমত না হয় এবং খুবই সম্ভাবনা আছে যে একমত হবে না, সেক্ষেত্রে সরকারকে পজিশন নিতে হবে। তাহলে এখনো যদি এই সরকার শুধুই সুপারিশ করে যায়, তাহলে আমরা প্রশ্ন করব, আপনি কেন 1.5 বছর ক্ষমতায় থাকলেন, কেন 2 বছর ক্ষমতায় থাকলেন, কেন 3 মাসের মধ্যে চলে গেলেন না? জামায়াতে ইসলামী পিয়ারের কথা বলেন, আমাদের কিন্তু তাদের কাছে প্রশ্ন আছে যে আপনি স্থানীয় সরকারটা কার্যকর, কারণ জনগণের কোনো না কোনো জনপ্রতিনিধি থাকতে হবে, হয় স্থানীয় পর্যায়ে অথবা ন্যাশনাল পর্যায়ে। এখন আপনি এমপি, মানে ওই যে আসন ভিত্তিক এমপি উঠিয়ে নেবেন পিয়ারের কারণে, ঠিক আছে বুঝলাম, তো স্থানীয় সরকারটা যদি কার্যকর মানে ইয়েটা না হয়, সংস্কার না হয়, তাহলে কিন্তু এটা কাজ করবে না। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে জামায়াতে ইসলামের নতুন আমির নির্বাচন। সারা দেশের 1 লাখের বেশি রুকন সদস্য অংশ নেবেন গোপন প্রত্যক্ষ ভোটে। গণতান্ত্রিক বাধ্যবাধকতায় জাতীয় নির্বাচনের আগে এই ভোট বদলে দিতে পারে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব কাঠামো। তবে আমির হিসেবে যিনি দায়িত্ব নেবেন, আগামী জাতীয় নির্বাচনকে দলকে ভালো অবস্থানে নেয়ার চ্যালেঞ্জ থাকবে তার কাঁধে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শফিক মুন্সির রিপোর্টে বিস্তারিত। প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে গত 1.5 দশক। 24-এর অভ্যুত্থানের পর এখন পর্যন্ত রাজনীতির ময়দানে বেশ স্বস্তিতে থাকা দলটি ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। এর মধ্যেই গুঞ্জন উঠেছে আগামী ডিসেম্বরে দলটির সর্বোচ্চ নেতার পদ সহ গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পদ দলটির আমির। গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশে থাকা দলটির রুকন সদস্যদের ভোটে 3 বছরের জন্য নির্বাচিত হন একজন আমির। তিনিই পরবর্তীতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যদের পরামর্শক্রমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি সহ নির্বাহী দায়িত্বশীল পদগুলোতে দলের নেতাদের দায়িত্ব দিয়ে থাকেন। বর্তমানে আমির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করা ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ শেষ হবে ডিসেম্বরে। দলটির গঠনতন্ত্র পর্যালোচনা করে দেখা যায়, আমির নির্বাচনের জন্য বিদায়ী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা 3 জনের একটি প্যানেল নির্বাচন করেন। সাধারণত এই প্যানেল থেকে সারা দেশের রুকন সদস্যরা গোপন ভোটে একজনকে নির্বাচিত করেন দলটির আমির হিসেবে। তবে প্যানেলের বাইরেও যে কাউকে ভোট দিতে পারেন ভোটাররা। একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, ইতোমধ্যে আমির নির্বাচনের 2টি সম্ভাব্য প্যানেল নিয়ে আলোচনা চলছে দলটির মধ্যে, যেটির একটিতে আছেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, নায়েবে আমির মুজিবুর রহমান এবং সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের নাম। অন্য প্যানেলটিতে এটিএম আজহারের পরিবর্তে আছেন বর্তমান আরেক নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নাম। কেন্দ্রীয় নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ থাকবে নতুন আমিরের কাঁধে। 25শে ডিসেম্বর আগে আমরা নির্বাচনটা সারবো ইনশাআল্লাহ। আপাতত মোটামুটি ফাইনাল হয়ে গেছে আমাদের নির্বাচন কমিশন যেটা আছে 5 সদস্য বিশিষ্ট, ওনারা অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওনারা আশা করছেন যে আমিরে জামাত এবং কেন্দ্রীয় মজলিস শুরার এই 2টা গুরুত্বপূর্ণ নির্বাচন সারতে পারবে। বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান 2019 সালে প্রথমবারের মতো দায়িত্ব পান জামায়াতের। 2022 সালের নভেম্বরে নির্বাচিত হন দ্বিতীয়বারের মতো। গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য আমির নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও একজন ব্যক্তি কতবার আমির হতে পারবেন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেশব্যাপী আলোচনার ঝড় তুলেছিল রূপপুর বালিশকাণ্ডের দুর্নীতি। সেই ঘটনার পর পেরিয়েছে প্রায় অর্ধযুগ। এতদিনেও সেই পুকুর চুরির তদন্তই শেষ করতে পারেনি দুদক। জোরে অভ্যুত্থানের পর দায়িত্বে এসেছে নতুন কমিশন, কিন্তু কোনো কিছুতেই বদলায়নি পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, অদৃশ্য কারণে ঝুলে থাকা এই দুর্নীতির তদন্ত শেষ করতে না পারা অভ্যুত্থান পরবর্তী কমিশনেরও ব্যর্থতা। তসলিম তৌহিদের প্রতিবেদন। দুর্নীতিও যে শিল্পের পর্যায়ে নেওয়া যেতে পারে তারই আনুষ্ঠানিক রূপ ছিল রূপপুরের পারমাণবিক প্রকল্পের বালিশকাণ্ড।
আলোচিত বালিশকাণ্ডে অভিযোগ ছিল একটি বালিশ ৫,৯৫৭ টাকা, খাটে তোলার মজুরি ৭৬০ টাকা, কমফোর্টার ১৬,৮০০ টাকা আর বিদেশি চাদর প্রায় ৬,০০০ টাকায় কেনা হয়। বাজার মূল্যের চেয়ে অস্বাভাবিক দাম দৃশ্যপটে আসায় দুদক প্রায় ৩১.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২ ঠিকাদার ও গণপূর্তের ১১ প্রকৌশলী সহ ১৩ জনকে আসামি করে ৪টি মামলা করে। তৎকালীন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও বলেছিলেন দ্রুতই দেওয়া হবে চার্জশিট। আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে মামলার চার্জশিট দেওয়া এবং এর বাইরে যদি কেউ থাকে তাদেরকে আইন আমলে আনা। তবে ৩ কমিশন পেরিয়ে ২০২৫ সালের অক্টোবরে এসেও মামলার অগ্রগতি নেই। ৪ সালের আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। সীমাবদ্ধতা থাকলেও তদন্ত শেষ করতে না পারার দায়ে বর্তমান কমিশনও এড়াতে পারে না, এমন মত দুদকের সাবেক এই মহাপরিচালকের। প্রশ্ন তোলেন, অপরাধীদের বাঁচাতেই কি ধীরগতির নীতি চলছে? কমিশন যেটি আসলো সেটির বয়সও তো 1 বছরের উপরে হয়ে গেছে। এটা একটা বিরাট দুর্নীতির কাণ্ড। সেই জায়গায় তাদের দৃষ্টি নিবদ্ধ হলো না, বরং তারা উল্টো তদন্ত বিলম্বের পক্ষেই যুক্তি দিচ্ছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আর দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের যোগসাজশ থাকায় অতীতে মামলা শেষ করেনি। স্বপ্নে ভাবে নাই যে এই কাগজটা কোনোদিন অডিট হইতে পারে। তো এটা আগের সরকারের ইন্ডালজেন্স ছিল আমি বলবো। দ্বিতীয় হচ্ছে দুদকের ব্যর্থতাও বলবো। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় অভিযুক্ত গণপূর্তের অধিকাংশ কর্মকর্তা অবসরে চলে গেছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দী ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে 2 মানব পাচারকারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। বলেন, সাগর পথে মালয়েশিয়া সহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছিল। সুন্দরবনে বনদস্যুর আস্তানায় অভিযান চালিয়ে জিম্বি 4 জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে বনদস্যু কাউকে আটক করা যায়নি। মোংলা কোস্টগার্ড জানায়, কয়েকজন জেলেকে জিম্মি করা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ভোর থেকে সুন্দরবনের শিবসা আর বাউনি এলাকায় শুরু হয় অভিযান। বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে 4 জেলেকে উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন বনদস্যুদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও পালিয়ে যায় তারা। তাদের নৌকা থেকে জব্দ করা হয় 1 নলা বন্দুক, 2টি এয়ারগান ও 3 রাউন্ড তাজা কার্তুজ। Thai Aluminium. The better is now the best. কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাস না পেরোতেই আবারও দখল। ফের গড়ে উঠেছে অর্ধশতাধিক বসতি ও দোকানপাট। একদিনের মধ্যে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। কক্সবাজার শহরের কস্তুরা ঘাট সংলগ্ন বাঁকখালী নদীর তীরে সেপ্টেম্বরের প্রথম 5 দিনে যৌথ অভিযানে 4 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন ও বিআইডব্লিউটিএ। উদ্ধার হয় নদীর প্রায় 63 একর জমি। কিন্তু মাস না পেরোতেই উদ্ধার জমিতে আবারও গড়ে উঠছে নতুন স্থাপনা। সমস্যা গড়ে ইনকাম করেন না কেউ নাই, এই সমস্যা দিয়ে বিষয়টি নজরে আসে বিআইডব্লিউটিএ। মাইকিং করে একদিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দেওয়া হয় সতর্ক বার্তা। উচ্ছেদ অভিযান পরিচালনা না করে আজকে আমরা তাদেরকে একটি মেসেজ দিব, একটি বার্তা দিব। যেহেতু আদালতের স্টে অর্ডার আছে, 5 তারিখ উচ্ছেদ অভিযানের পর যেরকম ছিল জায়গাটি সেরকমই থাকবে। ঘরবাড়ি সরিয়ে না নিয়ে আমরা আজকে পর্যন্ত দেখব, আগামীকালকে সন্ধ্যায় আমরা হয়তো একটি মামলা করবো বিআইডব্লিউটির পক্ষ থেকে। যাদেরকে আমরা এখানে অন দ্য স্পটে পাচ্ছি, শুধু তাদের নামে এই মামলাটি হবে। তবে জমির মালিক দাবি করে বিষয়টি আইনগতভাবে মোকাবেলার কথা জানিয়েছে অনেকেই। হাইকোর্টে মামলা চলতেছে, যদি আমরা জায়গাগুলো পাই তাহলে থাকবো, আর না পাইলে আমরা চলে যাবো। ব্যক্তি মালিকানাধীন জায়গা যদি আমি ঘর করি তাহলে সেখানে তো হওয়ার কথা না, মামলা হওয়ার কথা না। যাই হোক, আমরা আইনের কাছে গেছি, আইনের আশ্রয় নিয়েছি। গত 24 আগস্ট বাঁকখালী নদীর সীমানায় থাকা দখলদারদের 4 মাসের মধ্যে উচ্ছেদ করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাত 11টার সময় আরও থাকছে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর। তারপরও ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে পর্যটকের ঢল। সমুদ্র স্নানে মাতেন ঝুমন পিপাসুরা। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা।
সে সময় খুলনায় দেখা গেছে ইলিশ বেচা কেনার ধুম, তবে দাম আকাশ ছোঁয়া। খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে বেড়েছে সব আকারের ইলিশের দাম। সে সময় কিছুটা কম দামের আশায় ক্রেতারা ইলিশ বাজারে ভিড় করলেও অনেকে হতাশ হয়ে ফিরেছেন। একদিন আগেও 1 কেজি আকারের ইলিশ খুলনার বাজারে 2400 থেকে 2500 টাকায় বিক্রি হলেও 2800 থেকে 3000 পর্যন্ত বিক্রি হয়েছে। 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে 2000 থেকে 2200 টাকা কেজি দরে। 500 গ্রাম ওজনের ইলিশ, যেটি একদিনের আগেও 1200 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা আজ বিক্রি হয়েছে 1500 থেকে 1600 টাকা কেজি দরে। আজকে মনে করছিলাম মাছের দাম একটু কম হবে, সেই তুলনায় আমরা সেরকম কম পাচ্ছি না। অনেক দাম, মানে 500-600 টাকা কেজিতে বেশি। সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে, যা মনে হচ্ছে গত 2-1 দিন আগেও যা মাছের দাম ছিল সেই তুলনায় আজকে মনে হচ্ছে মাছের দাম আরো বেশি বেড়ে গেছে। 3100 টাকা 3000 টাকা 1 কেজি ওজন ইলিশ মাছও বিক্রি হয়েছে। আমাদের মতো সাধারণ মানুষজন এটা আসলে সত্যি আমরা হতাশ। বড় মাছের শর্ট হওয়াতে রেট বেশি হয়ে যায়, মাছ খুবই কম, বুঝছেন। এখন এখানে বেচতেছি সব ডাইরেক্ট বরিশালের মাছ। দেখছেন রাত 11টার সময়। বৈরী আবহাওয়া না থাকলেও উত্তাল বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। এর মাঝেও সাপ্তাহিক ছুটির দিনে সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। সমুদ্র স্নানে মাতেন ভ্রমণ পিপাসুরা। সাগরের নোনা জলে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। সাপ্তাহিক ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। একদিকে আকাশে রোদের ঝলকানি, অন্যদিকে উত্তাল বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। উত্তাল ঢেউয়ে পর্যটকরা মেতেছেন সমুদ্র স্নানে, আর শিশুরা মেতেছে বালুচরে খেলায়। এই আনন্দ ঘন মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছেন আপনজনরা। আমরা বন্ধ পাইছি, চলে আসছি সবাই মিলে ঘুরতে। এরকম ছুটি বা এরকম মানুষজন কখনো এরকম থাকে না, সো ইটস আ ভেরি নিউ এক্সপেরিয়েন্স ফর আস। ওভারঅল কক্সবাজার তো আসতে অনেক ভালো লাগে, সবসময় মন চাই যে বিচে এসে বসে থাকি। আমি ফার্স্ট আমার ফ্যামিলিকে নিয়ে আসছি, এখানে এসে খুব আনন্দ উপভোগ করতেছি। পর্যটক বাড়ায় জমজমাট হয়ে উঠেছে পর্যটন ব্যবসাও। ফটোগ্রাফার, বিচ বাইক, জেট স্কি কিংবা শামুক ঝিনুকের দোকান, সবখানেই ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। ভালো পর্যটন আসতেছে, মোটামুটি আমাদের ইনকাম হচ্ছে। যারা পর্যটক ব্যবসায়ী আছে আলহামদুলিল্লাহ সবার ব্যবসায় কি ভালো হয়েছে। সৈকতের কিছু জায়গায় গর্ত তৈরি হওয়ায় পানিতে নামার সময় সতর্ক থাকার আহ্বান লাইফগার্ড কর্মীদের। বেশটা অনেক লম্বা, সব জায়গায় পর্যটন নামে আমরা চেষ্টা করতে কেউ যেন বিপদে না পড়ে, সবাইকে সুস্থভাবে ফিরে যেতে পারে। প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা পারে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করতে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।